নমস্কার। তো বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলায় ভারত কিভাবে রোল মডেল হয়ে দাঁড়িয়েছে এবং ভারতে সত্যি লকডাউনের মতো কোনো সিচুয়েশন আছে কিনা সে ব্যাপারে ডিসকাস করা অত্যন্ত আবশ্যক। কারণ বিভিন্ন সমাজে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা একটা কেউ দেখতে পাচ্ছি, একটা গুজব দেখতে পাচ্ছি। তো এই বিষয়ে কমপ্লিটলি আলোচনা করবো এবং বুঝবো যে ভারতের সিচুয়েশন এখন কি পজিশনে আছে এবং কি হতে চলেছে বিশ্ব জুড়ে। তো চলুন প্রথমে দেখি। তো ফার্স্ট যেটা পয়েন্ট হলো ইনক্রিজ ইন পেট্রোলিয়াম। আমরা যদি গোটা বিশ্বে পেট্রোলিয়াম প্রাইসের ইনক্রিজ দেখি, দাম কতটুকু বেড়েছে। তো ইউকেতে 7% বেড়েছে, অস্ট্রেলিয়াতে 18%, ইউএসএ যে দেশের জন্য যুদ্ধ লেগেছে সেই দেশের 17 থেকে 34% পেট্রোলিয়াম প্রোডাক্টের দাম বেড়েছে, ভিয়েতনাম 50%, পাকিস্তান 80%। কিন্তু আমরা যদি দেখি ভারতে এখনো পর্যন্ত কোনো পেট্রোলিয়াম প্রাইসের দাম এখনো কিন্তু কিছু বাড়েনি। উল্টা ভারতের সরকার পেট্রোলিয়াম প্রোডাক্টের উপর যে ট্যাক্স সেটা আরো কমিয়ে দিয়েছে। তো এই যে সিচুয়েশন আমরা যদি গোটা বিশ্ব দেখি, তাহলে ফিলিপাইন্সে আমরা দেখবো এখন কি চলছে, ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার, অলরেডি সেটা ডিক্লেয়ার হয়ে গেছে। শ্রীলঙ্কাতে 8 লিটার পেট্রোল দেওয়া হচ্ছে। বাংলাদেশে 2 লিটার পেট্রোল পার বাইক। আপনি যদি বাইক নিয়ে যান পেট্রোল পাম্পে, তাহলে পেট্রোল পাম্প আপনাকে 2 লিটারের বেশি পেট্রোল দেবে না। পাকিস্তানে 4 ডে ওয়ার্ক ইন এ উইক, মানে ট্রাফিক কমানোর জন্য এবং পেট্রোলিয়াম প্রোডাক্টের কনজাম্পশন কমানোর জন্য পাকিস্তান সরকার কি করেছে, সপ্তাহে 4 দিন ওয়ার্ক করেছে। কিন্তু আমরা যদি ভারতের সিচুয়েশন আমরা দেখি, তো ভারতে এখন কিন্তু এখনো এরকম কোনো কেওয়াস নেই। ভারতে সবকিছু নর্মাল চলছে। এলপিজি হ্যাঁ মাঝে মধ্যে একটু শর্টেজ থাকে, পেট্রোলিয়াম প্রোডাক্ট পেট্রোল মাঝে মধ্যে একটু শর্টেজ থাকে। তো এই যে ভারত যে এই মানে ট্যাকল করে নিয়ে যাচ্ছে, এত স্মার্টলি এটা হ্যান্ডেল করে নিয়ে যাচ্ছে এই যে বৈশ্বিক সিচুয়েশন, সেটা করছে কিভাবে, সেটা গোটা বিশ্ব এখন তাক লাগিয়ে দেখে আছে ভারতের দিকে যে ভারত এই পরিস্থিতিটা মোকাবেলা কিভাবে করছে। তো আমরা যদি গভীরভাবে ডিসকাস করি এই ব্যাপারে, তো ভারতের যে এই যে প্ল্যানিং সেটা কিন্তু আজকে থেকে নয়, সেটা আজকে থেকে 10-12 বছর আগেই শুরু হয়ে গেছিল। ভারতের যারা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল হোক বা বর্তমান যে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ওনারা খুব মানে লম্বা মানে অনেক দূরে ওরা দেখতে পান এবং সেই ব্যাপারে ভারতের যারা মানে উপদেষ্টা, তারা ভারতকে আগে সাজেশন দিয়েছিলেন যে ভারতের এই স্টেপ গুলা নিতে হবে, তাহলে ভারত যে মানে ইমার্জেন্সি সিচুয়েশনে ভারত গুলা এই সিচুয়েশন গুলো হ্যান্ডেল করতে পারবে। তো ভারত কি কি স্টেপ নিয়েছিল সে ব্যাপারে একটু দেখে নিই। তো ফার্স্ট যেটা প্রোডাক্ট হলো রিজার্ভ পেট্রোলিয়াম প্রোডাক্টস। আজকে থেকে যদি আমরা 10-12 বছর আগে দেখি, তো ভারতের কাছে যে রিজার্ভ প্রোডাক্ট ছিল সেটা অলমোস্ট নেগলিজেবল ছিল। কিন্তু সেটা আজকের দিনে বেড়ে কত হয়েছে, 5.33 মেট্রিক টন। এতটুকু ক্যাপাসিটি ভারতের কাছে আছে। অর্থাৎ ভারত কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে 9 থেকে 10 দিন এখন আরামসে চালাতে পারবে ভারতের কাছে যে পেট্রোলিয়াম প্রোডাক্টের স্টক থাকে সেই স্টক দিয়ে। নাম্বার টু, 40% ইনক্রিজ ইন এলপিজি প্রোডাকশন। ভারতে যে এলপিজি প্রোডাকশন হয় সেটা এখন আগে থেকে 10-12 বছর আগের থেকে যদি আমরা এখন চিন্তা করি, তাহলে 40% প্রোডাকশন কিন্তু বেড়েছে। হ্যাঁ, এটা ঠিক যে ভারতের যা কনজাম্পশন সেই হিসাবে ভারতের প্রোডাকশন হচ্ছে না, ভারতকে ইম্পোর্ট করতে হয়। কিন্তু এটা সত্যি যে 40% ইনক্রিজ হয়েছে প্রোডাকশনে। নেক্সট যেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, ইলেকট্রিফিকেশন অফ রেলওয়েজ। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা যদি আমরা আশেপাশে দেখি, তাহলে ভারতের যে রেলওয়েজ সেটা অলমোস্ট সব জায়গাতে ইলেকট্রিফিকেশন হয়ে গেছে। কোনো জায়গাতে স্টার্ট হয়েছে, কোনো জায়গাতে স্টার্ট হয়নি। কিন্তু বেশিরভাগ জায়গাতে আমরা দেখেছি কি ইলেকট্রিফিকেশন অলরেডি হয়ে গেছে এবং মানে ইলেকট্রিক ইঞ্জিন কিন্তু এখন চলছে। এবং এর জন্য কি হয়েছে, ভারতের একটা হিউজ অ্যামাউন্ট অফ ডিজেল মানে যেটা রেলওয়েতে খরচ হয়ে যেত, সেই ডিজেলটা ভারত এখন সামলাতে পারছে, বা এখন এই খরচটা ভারতের হয় না এবং সেদিকে অনেক বেশি রিলিফ হয়েছে ভারতের। এটা কিন্তু একটা মেজর স্টেপ, ইলেকট্রিফিকেশন অফ রেলওয়েজ।